মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমার জন্য না চাচা? মধুমিতার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করে বৃদ্ধ। কিন্তু যদি অন্য কেউ হয় আর আমার অনুপস্থিতিতে ও আমার হাভেলি ভাড়া দিচ্ছে বুঝতে পারি, তাহলে ওর আর আজকে রক্ষে নেই। নিজের ছেলেকে উপহার দেয় ভোগ করার জন্য, আর আপনাকে অন্য একটা দাসী গছিয়ে দেয়। চুরি করতে এসেছিস? নিকল বাহার, নাই তো লাঠির এক ঘায়ে মাথা দু ফাঁক করে দেব। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন মঈনের শয়তানি ও খলিফা। উজির পুত্র আলী নূর ও দাসী মধুমিতার গল্প শোনাচ্ছেন বেগম শেহরাজাদ। আগের পর্বে সুলতান মোহাম্মদ ইবন সুলেমান আল জিনি জানতে পারেন মধুমিতাকে সুলতানের জন্যই কেনা হয়েছিল, কিন্তু উজির আল-ফাদল নিজের পুত্র আলী নূরের ভোগের জন্য মধুমিতাকে রেখে দেন। পরিবর্তে অন্য এক দাসীকে পাঠান সুলতানের জন্য। এমন খবরে সুলতান চটে যান প্রচণ্ড। কিন্তু আপা, এতে চটে যাওয়ার কি হলো? উজির আল-ফাদল তো সুলতানের সঙ্গে কোনো বেইমানি করেননি, কারণ সুলতান তাকে 10,000 দিনার দেন। সেই 10,000 দিনার দামেরই আর এক দাসী তো তিনি সুলতানকে এনেও দেন। তাহলে সুলতানের চটে যাওয়ার কারণটা কি? একজন সুলতানের একটু আধটু অহংকার থাকাটা স্বাভাবিক। সুলতানের যদি একটা ন্যূনতম অহংকার বোধ না থাকে, তাহলে তিনি তার সিংহাসনের মর্যাদা রক্ষা করতে পারবেন না। আপনারও কি আছে সেই অহংকার? অবশ্যই আছে। মানে আপনাকেও যদি কোনো সুন্দরী দাসীর বদলে অন্য কোনো দাসী গুছিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনিও চটে যাবেন হুজুর? বেহেন, বোনটা আমার আদব কায়দা কিচ্ছু জানে না। ওর গোস্তাকি মাফ করবেন হুজুর। কাহিনী শুনুন তো। আলী নূর তো কপর দক্ষিণ হয়ে পড়ে। মধুমিতার বুদ্ধিতে আলী তাকে দাস বাজারে বিক্রি করতে নিয়ে যায়। নিলামে যখন দর উঠছে, তখনই সেখানে হাজির হন উজির মঈন। তিনি একরকম জোর জবরদস্তি করে মধুমিতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর তখনই আলী নূর বেধড়ক মেরে উজির মঈনকে মাটিতে শুয়ে ছাড়ে। নূর পুরনো উজির আলী ফাদলের পুত্র, সুতরাং মঈনের সঙ্গে থাকা সিপাহীরাও আলীকে আটকায় না। মঈন অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরে তার সুলতানের প্রাসাদে। সুলতান তার খবর নিতে ছুটে আসেন। তখনই মঈন সুলতানকে বলে, আপনার জন্য রূপে গুণে সেরা এক দাসী জোগাড় করেছিল আল-ফাদল, কিন্তু শেষ পর্যন্ত তাকে রেখে দেয় নিজের কাছে। নিজের ছেলেকে উপহার দেয় ভোগ করার জন্য, আর আপনাকে অন্য একটা দাসী গছিয়ে দেয়। বলুন হুজুর, এটা বিশ্বাসঘাতকতা নয়? উজির মঈনের কথা শুনে সুলতান প্রচণ্ড চটে যান এবং চেঁচিয়ে উঠে বলেন, কোথায় ওই বেয়াদব? ওকে এক্ষুনি ধরে নিয়ে এসো, আর সঙ্গে ওই মেয়েটাকে। ওই দুটোরই কর্তার নেব। উজির মঈন তো এমনই আদেশ চেয়েছিলেন। তিনি সুলতানকে বলেন, যে হুকুম জাহাপানা, আমি এক্ষুনি সিপাহী পাঠাচ্ছি। ওই দুজনকে বেঁধে হাজির করবে আপনার সামনে, আর উজির আল-ফাদলের বাড়ি ঘর সব বাজেয়াপ্ত করবে। দাঁড়াও 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 বেগম শেহরাজাদ, কোথাও একটা ভুল হচ্ছে যেন। কি ভুল জাহাপানা? সুলতান ইবান তো শুধু ওদের দুজনকে ধরে আনতে বললেন, তাহলে বাড়িঘর বাজেয়াপ্ত? কিচ্ছু ভুল হচ্ছে না জাহাপানা। ওটা উজির মঈন যোগ করে নেন। এটাই তো দস্তুর। ধরে আনতে বললে বেঁধে আনে পারিষদরা। আপনার দরবারেও কি এমনটা হয় না? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ বেগম। তারপর গ্রেপ্তারির খবরটা আগেই পেয়ে যায় নূর।
বাদশাহ ইবনের একজন তরুণ পারিষদ ছিলেন। উজির আলফাদলকে তিনি শ্রদ্ধা করতেন খুব। আলফাদলও তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি সকলের অজান্তে খবরটা তড়িঘড়ি পৌঁছে দিতে উপস্থিত হন নূরের বাড়ি। নূর তখন বাড়িতেই ছিল। মধুমিতা ও সে বাজার থেকে ফিরে বসেছিল তাদের পরবর্তী কর্তব্য স্থির করতে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দুজনেই চমকে ওঠে। মধুমিতা বলে ওঠে, কে এলো আবার? দাঁড়াও দেখছি। কোথায় যাচ্ছ? দরজা খুলতে। পাগল নাকি? যদি উজির মইন হয়? না খুললে কি আর রেয়াত করবে? দরজা ভেঙে ঢুকবে। না না, তুমি যেও না, আমি যাচ্ছি। না না, কখনো না। কথা বাড়িও না, তুমি ভিতরে যাও। না, ভিতরে যাও তুমি, আমি খুলছি। বোকামি করো না নূর, আমার কথা শোনো, ভিতরে যাও। আর যদি উজির মইন হয় তাহলে তুমি খিড়কির দরজা দিয়ে পালাবে। আর তুমি? আমার কথা পরে ভাবা যাবে। আমাকে না পেলে ওরা তোমাকে ধরে নিয়ে যাবে। তবুও তো তুমি বাঁচবে, তুমি তো আমাকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারবে। না না না, আমি তোমাকে এইভাবে বিপদে ফেলে পালাতে পারবো না। নূর, বোকামি করো না, ভিতরে যাও। তোমায় আমার দিব্যি, আমি দেখছি। যাও। নূরকে একরকম ধাক্কা দিয়ে ভেতরে পাঠায় মধুমিতা। নূর চলে গেলে সে দরজা খোলে। দরজা খুলতেই যুবক উজির তড়িঘড়ি দরজা ঠেলে ঢুকে দরজা আটকে দেয়। মধুমিতা প্রস্তুত হয়ে পড়ে, দুপা পিছিয়ে জিজ্ঞেস করে, এ কি? কে আপনি? সে পরে জানবে। তুমি নিশ্চয়ই মধুমিতা। হ্যাঁ, কিন্তু আপনি? নূর কোথায়? ডাকো শিগগির তাকে, বলো তার বিপদ, দারুণ বিপদ। আড়ালে কান খাড়া করেছিল নূর। সে ঠিক করেছিল মধুমিতাকে যেই উজির মইন ধরতে যাবে অমনি সে বেরিয়ে আসবে, আক্রমণ করবে মইনকে, তাতে তার যা হয় হবে। কিন্তু কণ্ঠস্বর শুনে যখন সে বোঝে সেটা মইন নয়, বরং তার চেনা কেউ এসেছে, তখন সে নির্ভয়ে বেরিয়ে আসে। এই তো নূর, নূর বিপদ, তোমার দারুণ বিপদ নূর, তোমাদের দুজনেরই বিপদ। সে তো হবে জানতামই, কিন্তু বিপদটা কি? সুলতান হুকুম দিয়েছেন তোমাদের গ্রেফতার করা হবে, তোমাদের গর্দান নেবেন। হায় আল্লাহ! আরও আছে, উজির মইন আবার জুড়েছেন যে ফাদল সাহেবের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তাতে সুলতান আবার না করেননি। গর্দানি যদি যায় তো সম্পত্তি দিয়ে আর কি হবে বলো? ভাবুক হইও না তো, এখন ভাবুক হবার সময় নেই, সময় নেই একদম। তাহলে কি করব আপনিই বলুন। আরে পালাও, যেখানে খুশি পালাও, অনেক অনেক দূরে পালাও। ওকে নিয়ে এমন জায়গায় চলে যাও যেখানে ওরা কোনোদিনও পৌঁছতে না পারে। যুবক উজিরের কথা শুনে মধুমিতা আর দেরি করে না। নূরের হাত ধরে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে মিশে যায় শহরের ভিড়ের মধ্যে। সিপাহীরা আলী নূরের বাড়িতে পৌঁছে দেখে বাড়ি ফাঁকা, সদর দরজা হাট করে খোলা, ঘরে জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। এ ঘর ও ঘর তন্ন তন্ন করে খুঁজে হতাশ হয় সিপাহীর দল। কিরে, কেউ তো নেই? পালিয়েছে। একদিকে ভালোই হয়েছে, ওই শয়তানটার কবলে পড়লে আর রক্ষে থাকতো না। কাকে শয়তান বলছিস? উজির মইনকে? চেপে যা, কেউ কান ভাঙালে তোর আর রক্ষে থাকবে না। চেপে গেলেই কি রক্ষে থাকবে ভেবেছিস? হ্যাঁ, খালি হাতে ফিরলে এমনি আমাদের রক্ষে থাকবে না, বলবে আমরাই ভাগিয়ে দিয়েছি। তাহলে একবার শহরটা ঘুরে দেখবি নাকি? কোথাও না কোথাও নিশ্চয়ই তো পাওয়া যাবে। যাবে আর কোথায়? ফাদল সাহেবের এক বেহেন থাকেন না শহরের সেই ওপারে? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি বাড়িটা, যাবি নাকি? আলী নূর কিন্তু ফাদল সাহেবের বোন তার সেই পেয়ারের বুয়ার বাড়িতে যায় না। মধুমিতার হাত ধরে সে ছোটে বন্দরের দিকে। বন্দরে পৌঁছেই দেখে একটা জাহাজ ছেড়ে যাচ্ছে। খালাসি চেঁচিয়ে বলছে, বাগদাদ বাগদাদ, ছেড়ে দিল বাগদাদ, যাবে নাকি বাগদাদ? চলে এসো চলে এসো, বাগদাদ বাগদাদ। মধুমিতাকে নিয়ে আলী সেই জাহাজে চড়ে বসে। জাহাজ বন্দর ছেড়ে বেরিয়ে যায়।
এদিকে সুলতানের সেনারা আল ফাদালের বোনের বাড়িতে হানা দিয়ে আলী নূরকে আর খুঁজে পায় না। এ তো মহা মুশকিলে পড়া গেল। যে করে হোক ধরে হাজির তো করতে হবে, না হলে তো আমাদের বিপদ। বিপদ বলে বিপদ? হ্যাঁ, একেবারে ঘাড়ে চড়ে বসবে ওই উজির মঈন। কি আর করার আছে, চল শহরটা খুঁজে দেখি, লোককে জিজ্ঞাসা করি, কেউ না কেউ তো নিশ্চয়ই হদিশ দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। যদি না পাই তাহলে ফালতু কটাকে ধরে নিয়ে হাজির করব, না হয় হ্যাঁ বলবো ওরা জানে তবু বলছে না, তাতে অন্তত কিছুটা বাঁচা যাবে। কি বলিস? সিপাহীরা শহর জুড়ে তুলকালাম শুরু করে, লণ্ডভণ্ড হয়ে যায় সারা শহর। কিন্তু আলী নূর আর মধুমিতার কোনো খবরই পাওয়া যায় না। শেষে সিপাহীরা কটা ফালতু লোক ধরে হাজির করে উজির মঈনের সামনে। চুপ, একদম চুপ। সব কটাকে ধরে গারদে পুরে দেব। একদম চুপ করে দাঁড়া। উজির মঈনের ধমকে সকলে চুপ করে যায়। মঈন একে একে তাদের সামনে এসে দেখতে থাকে। হঠাৎ একজনকে চিনতে পারে সে। হুজুর, আমাদের ছেড়ে দিন, আমরা কিচ্ছু জানি না হুজুর, হুজুর ছেড়ে দিন। এই তুই তুই ওই নূরের জিগরি দোস্ত না? খোদা কসম হুজুর, আমি আলী নূর নামে কাউকে চিনি না। বেয়াদব, দুদিন আগে রাত ভর নূরের বাড়িতে মাহফিল জামাতিস, বসে বসে শরাব গিলতিস, আর এখন বলছিস চিনিস না? মাফ করে দিন, আমি সত্যিই জানি না হুজুর নূর কোথায় আছে, আমি সত্যিই জানি না। উজির মঈন ধরে আনা লোকেদের জেরা করে আলী নূরের কোনো সন্ধানই পায় না। অগত্যা সেই খবরই জানতে সে উপস্থিত হয় সুলতানের সামনে। সালাম জাহাপানা। বলো মঈন, কি খবর? সারা শহর খুঁজেছি হুজুর, কিন্তু আলী নূরকে পাওয়া যায়নি। আর ওই মেয়েটা? না হুজুর, তাকেও পাওয়া যায়নি। ওরা দুজনে হয়তো এখন একসঙ্গেই আছে। সেটাই স্বাভাবিক হুজুর, কিন্তু কোথায় আছে সেটা জানা যাচ্ছে না। খুব দেরি তো হয়নি যে দেশের বাইরে চলে যাবে? আমি তবুও কবুতর পাঠিয়ে সব কটা সীমা ছাউনিতে খোঁজ নিয়েছি, ওরা সীমা পার করেনি। तमाम সুলতানিয়াতের সৈন্য সিপাহীদের লাগিয়ে দিয়েছি ওদের খুঁজতে। নির্দেশ দিয়েছি জীবিত অথবা মৃত ওদের ধরে আনার, আর যতক্ষণ ওদের না পাওয়া যায় ততক্ষণ সীমা পারাপার বন্ধ রাখতে বলেছি। বন্দরে খবর নিয়েছো? গোটা বন্দরের দখল নিয়েছে আমাদের সিপাহীরা। বন্দরের প্রতিটা জাহাজ, প্রতিটা নৌকায় তল্লাশি চালিয়েছি, কিন্তু ওদের হদিশ মেলেনি। তবুও বন্দর বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। কোনো জাহাজ বা নৌকা বন্দর থেকে বেরোতে দিচ্ছি না, ঢুকতেও দিচ্ছি না। লোকজন সব বের করে দিয়েছি। তাহলে ওরা আছে কোথায়? যেখানেই থাক হুজুর, পাকড়া ওদের করবই। আপনার এই অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না। আপনার অধিকারে হস্তক্ষেপ, আপনার দাসীকে ভোগ করে লোকজন যদি জেনে যায় তাহলে কি হবে ভাবতে পারছেন একবার হুজুর? মান ইজ্জত সব ধুলায় মিশে যাবে। বলবে যে সুলতান নিজের জিনিসই বাঁচাতে পারে না, সে আবার দেশের লোককে কি সুরক্ষা দেবে? নিন্দুকের তো অভাব নেই হুজুর। অন্য দেশের সুলতানরা তো সবচেয়ে বড় নিন্দুক, মুখিয়ে থাকে নিন্দা করার জন্য। তারা জানলে তো হাসাহাসি করবে। দেশের লোক এতক্ষণে জেনে গেছে মঈন, সবই জেনে গেছে, সবাই জেনে গেছে। ভরা বাজারেও তোমাকে আক্রমণ করেছে, তখন সেটা সবাই না জানলেও শহর জুড়ে খানা তল্লাশির পর সবাই সবই জেনে গেছে। সুতরাং ওদের খুঁজে বের করতেই হবে। সালতানাতের মর্যাদা রক্ষার এটাই একমাত্র পথ এখন, অন্য আর কোনো উপায় নেই। সিপাহীরা সারা শহর জুড়ে খ্যাপা কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে হুজুর। ওদের যে করেই হোক ধরে আনতে বলেছি। তুমি এক কাজ করো মঈন, আলী নূরের নামে হুলিয়া জারি করো। যে ধরে দিতে পারবে জীবিত অথবা মৃত, তাকে 1000 সোনার মোহর ইনাম দেওয়া হবে, সঙ্গে দেয়া হবে দামি পোশাক। বসরতে আলী নূরের নামে যখন হুলিয়া জারি হয়, আলী নূর তখন মধুমিতাকে নিয়ে বাগদাদে। কিন্তু বাগদাদে তো পৌঁছে গেল তারা,
তারপর কি করবে? সেখানে তাদের কোনো চেনা পরিচিতও কেউ থাকেন না যে তাদের বাড়িতে গিয়ে উঠবে। এমনও নয় যে সওদা নিয়ে এসেছে সুতরাং পসরা সাজিয়ে বসবে। এমনকি আলী নূরের কাছে দিনার বা মোহরও তেমন কিছু নেই। যা দু একটা ছিল তাই বদলে বাগদাদের দিনার আর মোহর নিতে গিয়ে দেখে সেটুকু আরও কমে গেছে। বাগদাদের দিনার আর মোহরের মূল্য বেশি, তবে বাগদাদ শহরটা খুব ভালো লাগে দুজনের, যেন ছবির মতো সাজানো শহর। শহরের এদিক ওদিক ঘুরতে ঘুরতে সন্ধ্যা নামে। রাত কাটানোর জন্য দু একটা সরাইখানার খোঁজ নেয় তারা, কিন্তু দামে পোষায় না। শেষে একটা সুন্দর বাগানে গিয়ে ঢোকে আলী নূর আর মধুমিতা। বিশাল বাগান, চারদিকে নানা রঙের গাছগাছালির ফুলে ভরা। ঘর ফেরতা পাখিদের কলকাকলিতে মুখরিত পরিবেশ। বাগানের ঠিক মাঝে একটা সুন্দর ফোয়ারা। বাগানটা উঁচু পাঁচিলে ঘেরা। পাঁচিলের গায়ে রং বেরঙের নানা ধরনের ঝাড়বাতি ঝুলছে। একটা মায়াবী পরিবেশে সারা বাগান ভরে গেছে। এমন পরিবেশের গুণে দুজনেই তারা মুগ্ধ হয়। বাহ, অসাধারণ। মনে হচ্ছে জান্নাতে এসে গেছি। হ্যাঁ, জান্নাতি বটে। সারা বাগান জুড়ে কত ফুল, কত ফল। আমার তো ফলগুলো দেখে খিদে পেয়ে যাচ্ছে। কি হ্যাংলা রে বাবা। যা, এতে হ্যাংলামের কি আছে? খিদে পেলে খাবো না? কিন্তু বাগানের মালিক যদি খেপে যায়, যদি মারতে আসে? আরে বাবা, আমরা দুজন ছাড়া এখানে আছেই বাকি। আর যদি একান্তই কেউ এসে আমাদের ধরে ধরে মারতে আসে, তখন খুলে বলবো না হয়। আর কি হবে, বড়জোর বের করে দেবে বাগান থেকে। আরে চলো চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। যা হবে দেখা যাবে, হয় এসপার নয় ওসপার। এখন তো পেটে কিছু ফেলে প্রাণটাকে আগে বাঁচাই। বাগানের ফল খেয়ে তারা দুজনে শুয়ে পড়ে ফোয়ারার পাশে পাথরের বাঁধানো চাতালে। ক্লান্তিতে চোখে ঘুম চলে আসে নিমেষে। রাত কাটে নির্বিঘ্নে। कौन है वहां? निकल निकल बाहर, जल्दी निकल। সকালবেলা দারুণ ধমকে নূর আর মধুমিতা ঘুম ভেঙে চমকে ওঠে। চোখ মেলতেই দেখে এক বৃদ্ধ ছুটে আসছে তাদের দিকেই, হাতে বেশ বড় মাপের একটা লাঠি। মধুমিতা ভয়ে নূরের বুকে মুখ গুঁজে চাপা আর্তনাদ করে বলে, হায় আল্লাহ। বৃদ্ধ একেবারে কাছে এসে পড়ে, তাদের সামনে লাঠি উঁচিয়ে দাঁড়িয়ে বলে, निकल यहां से, निकल। बदमाश कहीं का, এই বাগানে ঢোকার সাহস হয় কি করে? হ্যাঁ, চুরি করতে এসেছিস? নিকল বাহার, नहीं तो লাঠির এক ঘায়ে মাথা দু ফাঁক করে দেব। নিকল। মাফ করে দিন চাচা, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আসলে চুরি করতে আমরা আসেনি, আল্লাহের দিব্যি। হায়, আল্লাহর দিব্যি দিচ্ছে? ঝুট বলে আল্লাহর দিব্যি দিচ্ছে? ঝুটা নয় চাচা, একদম সচ্চ বলছি, বিশ্বাস করো। চোর নই আমরা, আমি আলী নূর, আর এই আমার বিবি মধুমিতা। বৃদ্ধর নজর পড়ে মধুমিতার মুখে। মধুমিতার ভয়ার্ত মুখ দেখে একটু যেন নরম হয় বৃদ্ধ। সে একটু শান্ত হয়ে জিজ্ঞেস করে, এখানে কি করছো? আগে তো কখনো এ শহরে দেখিনি। আমরা সেই বসরা থেকে আসছি। সরাইখানায় থাকার মতো দিনার আমাদের নেই, তাই রাতটা এখানেই ঠাঁই নিয়েছিলাম। কি করি বলুন, নইলে যে বিবিকে নিয়ে রাস্তায় থাকতে হতো। বসরা, সে তো অনেক দূর শুনেছি, জাহাজে করে যেতে হয়। কাল দুপুরেই জাহাজ থেকে নেমেছি তো। বাগদাদে কি করতে এসেছো? এবার নূর সত্যি সত্যি মিথ্যে বলে। মানে কি জানো তো চাচা, আমরা মুসাফির, আমাদের কোনো ঠিকানা নেই। যেখানে মন চাই ঘুরে বেড়াই, আর কোনো কারণ ছাড়াই। এই, ফির ঝুট বলতা है? আমাকে বুড়বক পেয়েছো নাকি? হ্যাঁ, আমি আদমি চিনি না ভেবেছো? তোমাদের দেখেই বুঝতে পারছি তোমরা ভালো ঘরের ছেলে মেয়ে। আমরা আল্লাহর ঘরের ছেলে মেয়ে চাচা, তিনিই আমাদের মাই বাপ।
সেই ছোট থেকে তিনি আমাদের এত বড় করে তুলেছেন। আচ্ছা চাচা, এমন ভালো ঘর আর কোথায় থাকতে পারে বলো? নূরের কথায় বৃদ্ধ তাদের অনাথ ভেবে বসে। মায়া হয় তার। মধুমিতার মুখের দিকে তাকিয়ে যেন কিছু ভাবে সে। তারপর সম্পূর্ণ অন্য ভঙ্গিতে বলে, এসো এসো আমার সঙ্গে এসো। কোথায় চাচা? আমার ঘরে। তোমার ঘরে? কথা বাড়িও না, আমি বুজুর্গ আদমি, আমার কথা শোনা উচিত তোমাদের। ধর্ম বলে ক্লান্ত মুসাফিরদের অতিথি মনে করা উচিত, তাদের আপ্যায়ন করা উচিত, তাদের সেবা করা পুণ্যের কাজ। তোমরা আমার অতিথি, চলো চলো এসো আমার ঘরে, এসো এসো। নূর ভাবে এর থেকে ভালো প্রস্তাব আর কি বা হতে পারে। সুতরাং সে এক কথায় রাজি হয়ে যায়। বৃদ্ধ তাদের নিয়ে এগোয়। যতই এগোয় মনে হয় যেন বাগানটা আরো সুন্দর হয়ে উঠেছে। কৌতূহলী আলী নূর প্রশ্ন করে, এই এই বাগান কার চাচা? আমার। তোমার? কেন, সন্দেহ আছে নাকি? গত 3 পুরুষ ধরে এই বাগানে আমাদের রাত চলে আসছে। আমার হুকুমে এখানে দিন আসে, আমার হুকুমে রাত যায়, আমার হুকুমে ফুল ফোটে, আমার হুকুমে পাখি ডাকে। এই যে এত গাছ দেখছো, এরা সবাই আমার সন্তান। আমি এদের আব্বা, আমি এদের আম্মি। এরা আমার কথা শোনে, আমার সঙ্গে কথা বলে, দুষ্টুমি করে, বকা খায়, আবার 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 আদরও করে দিই। বৃদ্ধর কথা শুনতে শুনতে নূর এবং মধুমিতা একটা হাভেলির সামনে এসে দাঁড়ায়। অবাক হয় তারা। এত সুন্দর হাভেলি তারা জীবনে দেখেনি। হাঁ করে তারা চেয়ে থাকে সেই হাভেলির দিকে। তাদের ওভাবে চেয়ে থাকতে দেখে বৃদ্ধ জিজ্ঞেস করে, কি হলো, অবাক হয়ে গেলে মনে হচ্ছে? আরে এই হাভেলি চাচা? বাগান যার, বাগানের হাভেলিও তার। ও কি সুন্দর। এতেই হাঁ হয়ে গেলে? তাহলে ভেতরে গেলে কি বলবে? কেন চাচা, ভিতরটা বুঝি আরো সুন্দর? এসো এসো, ভেতরে এসো। বৃদ্ধ ওদের ভেতরে নিয়ে যায়। প্রথমেই তারা এসে দাঁড়ায় একটা প্রশস্ত কামরায়। সেটা একটা জলসাঘর, এত বড় যে শখানেক লোক ছড়িয়ে বসতে পারে সেখানে। ছাদ থেকে ঝুলছে ঝাড়বাতি, একটা নয় অনেকগুলো। বাতিগুলো হিরে চুনি পান্নার। মৃদু হাওয়ার তালে তালে বাতিগুলো দুলছে, আর মণিমাণিক্যের ঠোকাঠুকিতে মিষ্টি টুংটাং শব্দ হচ্ছে। ঘর জুড়ে বিছানো পারস্যের পুরু গালিচা। মাঝখানে একটা সোনার চিরাগ দান, তাতে একসঙ্গে 100 চিরাগ জ্বালানো যায়। ঘর জুড়ে সাদা মখমলে মোড়া তাকিয়া ছড়িয়ে আছে। মাঝে মাঝে বসানো আগরদানি, জ্বলন্ত গুলগুলের সুবাসে ম ম করছে ঘর। নূর এবং মধুমিতা মুগ্ধ হয়ে যায়। বৃদ্ধের ডাকে সম্বিত ফেরে তাদের। কি হলো, এভাবে বারবার হাঁ হয়ে দাঁড়িয়ে পড়লে চলবে? হাঁ না হয়েও তো পারছি না চাচা। এত সুন্দর হাভেলি, এত সুন্দর ঘরদোর, এত দামি দামি জিনিস সব সাজানো, এমন তো আর কোনোদিনও দেখিনি আমরা চাচা। আচ্ছা এসো এসো, এবার তোমাদের ঘরটা দেখিয়ে দিই। হাত মুখ ধুয়ে সাফ সুতরে হয়ে নাও, পোশাক দিচ্ছি বদলে নাও, তারপর কিছু খেয়ে বিশ্রাম করো। নূর আগে কখনো হাতির দাঁতের পালঙ্ক দেখেনি। বৃদ্ধ তাদের যে ঘরে নিয়ে যায়, সে ঘরের মাঝে এক পেল্লায় হাতির দাঁতের পালঙ্ক। পালঙ্কে মোটা মখমলের গদি। ঘর ভর্তি আবলুস কাঠের নানা আসবাব, তাতে সোনার পাতির কারুকার্য। জানলায় মখমলের পর্দা হাওয়ায় দুলছে। চাচা, এই ঘরটা কার? এটা অতিথিদের ঘর। তোমরা মুখ হাত ধুয়ে নাও, আমি তোমাদের পোশাক আশাক আর খানাপিনার ব্যবস্থা দেখি, বুঝলে? এলাম আমি। বৃদ্ধ চলে যেতেই নূর লাফ দেয় বিছানার ওপর। তাকে ওভাবে লাফাতে দেখে আঁতকে ওঠে মধুমিতা। আরে
করছোটা কি? আরে এমন তোফা জিনিস আছে জানলে? জানলে? কাল রাতেই জানলা ভেঙে ঢুকে পড়তাম। একটা তাকিয়া বগল দাবা করে বিছানায় গা এলিয়ে দিয়ে বলে নূর। মধুমিতা কিন্তু নূরের মতো খুশি হতে পারে না। তারা অতিথি, একদিন বড়জোর 2 দিন। তারপর নূরকেই সেই কথা জিজ্ঞেস করতেই নূর বলে, আরে 2 দিন তো মস্তি করে নি, তারপর দেখা যাবে। এটাই তোমার সবচেয়ে বড় দোষ জানো নূর। তুমি ভবিষ্যতের কথা একদম ভাবো না। আমি তোমাকে সাবধান করেছিলাম, তোমার আব্বার সঞ্চয় নষ্ট করতে বারণ করেছিলাম, তুমি শুনলে না। তার ফল কি হলো? আজ তোমার মাথার উপর ছাদটা পর্যন্ত নেই। এইটাই তোমার সবথেকে বড় দোষ মধুমিতা। কি? তুমি শুধু খারাপটাই ভাবো। আচ্ছা ভেবে দেখো, যদি ছাদটা থাকতো তাহলে কি আর এইভাবে এই পালঙ্কে এত নরম নরম মখমলের গদিতে বগলে তাকিয়া ঢুকিয়ে শুয়ে থাকতে পারতাম? কবে তুমি নিজের ভালোটা ভাবতে শিখবে নূর? আরে আমার ভাবার দরকারটাই বা কি? তুমি আছো তো। ঠাট্টা করো না, আমার কিন্তু চিন্তা হচ্ছে। কি চিন্তা শুনি? এখান থেকে তাড়িয়ে দিলে কোথায় যাবে, তাই তো? না, তাহলে এই বুড়ো লোকটা চেনা নেই জানা নেই আমাদের এত তোষামত করছে কেন? কোনো বদমতলব নেই তো? হ্যাঁ, কি বলছো? কি বদমতলব? ল্যাংটার আবার চুরির ভয়? কাকে ল্যাংটা বলছো নূর? নিলামে আমার দাম কিন্তু 13,000 দিনার উঠে গিয়েছিল, ভুলে গেলে? মধুমিতার কথায় হাসি মিলিয়ে যায় নূরের। গম্ভীর নূর উঠে বসে বিছানায়। মুহূর্তে কিছু ভেবে নিয়ে বলে, তাহলে পালিয়ে যাবে? যদি যদি সত্যি কোনো বদমতলবে আমাদের এখানে এনে তোলে বুড়ো, তাহলে পালানোটা সহজ হবে না নূর। তাহলে ওর আসল মতলবটা জানতে পারলে খুব ভালো হতো জানো। আলোচনা আর বেশি এগোয় না তখনকার মতো। বৃদ্ধ তাদের জন্য দামি মখমলের পোশাক নিয়ে উপস্থিত হয়। তাদের বলে, নাও, তোমাদের পোশাক এনেছি, হামামে গরম পানির ব্যবস্থা করেছি, যাও স্নান সেরে পোশাক বদলে নাও, আমি খানা পিনার ব্যবস্থা করছি। নূর এবং মধুমিতা বৃদ্ধের কথা মতো স্নান সারে। প্রাতরাশের ফল মিষ্টির এলাহি ব্যবস্থা করে বৃদ্ধ। কিন্তু সে প্রাতরাশ নূর বা মধুমিতা উপভোগ করতে পারে না, বরং যত সময় গড়ায় ততই যেন বৃদ্ধের আতিথেয়তায় তাদের অস্বস্তি বাড়তে থাকে। কথার ছলে বহু চেষ্টা করেও বৃদ্ধের মতলব জানতে পারা যায় না। দিন গড়িয়ে রাত নামে। বাগানের বাতিগুলি একটি একটি করে জ্বেলে দেয় বৃদ্ধ। মধুমিতা ও নূর বাগানে ফোয়ারার পাশে গিয়ে বসে। আগের রাতেই যে বাগান দেখে তাদের জান্নাত বলে মনে হয়েছিল, যে বাগানে খোলা আকাশের নিচে নিশ্চিন্ত মনে দুজন ঘুমিয়েছিল, সেই বাগানটাই এক রহস্যে মোড়া গোলক ধাঁধা মনে হয়। নির্বাক পাশাপাশি বসে থাকে দুজনে, গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ বৃদ্ধের ডাকে সম্বিত ফেরে তাদের। আর কতক্ষণ বসে থাকবো? ওদিকে তোমাদের খানা যে জুড়িয়ে গেল। কিছু বললে চাচা? বলছি খানা লাগিয়েছি, খাবে চলো। খানা? বৃদ্ধ তাদের ডেকে আনে জলসা ঘরে। জলসা ঘরের ঠিক মাঝে তখন হরেক পদের খানা সাজানো। খানার গন্ধে ম ম করছে ঘর। বৃদ্ধ তাদের এনে বসায় গালিচার উপর। অন্য সময় হলে আলী নূর এত খাবার দেখে হামলে পড়তো হয়তো, কিন্তু দুশ্চিন্তায় তার খাবার ইচ্ছেটাই চলে গেছে। সে স্থির দৃষ্টিতে মেপে চলে বৃদ্ধকে। বৃদ্ধ শরবত এগিয়ে দেয় আলী নূরের সামনে। অন্যমনস্ক নূর হাত বাড়াতেই হাতে চাপ দেয় মধুমিতা। মধুমিতার কাণ্ড দেখে বৃদ্ধ অবাক হয়। প্রশ্ন চোখে মধুমিতার দিকে তাকাতেই মধুমিতা কতকটা অজুহাতের সুরে বলে, না মানে চাচা, সূর্য ডোবার পরে না শরবত খেলে ওর ঠান্ডা লেগে যায়।
ইয়ে মানে আসলে অভ্যাস নেই তো, তাই। তাহলে কিসের অভ্যেস আছে শুনি? আরে লজ্জা পেও না, বলে ফেলো। আসলে না মানে ইয়ে শুধু পানিতেই হবে। শুধু পানি না রঙিন পানি? খাবে নাকি? না না, ওসব আবার কেন? দিলেই খাবে, কিন্তু কিন্তু সে আর এখানে কোথায়? আছে আছে, সব ব্যবস্থা আছে। তোমাদের লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আতিথেয়তার ত্রুটি পাবে না এখানে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। বৃদ্ধ শরবত সরিয়ে রেখে শরাব আনতে যায়। সেই ফাঁকে আলী নূর মধুমিতাকে ফিসফিস করে শুধায়, এই মধুমিতা, তোমার মতলবখানা কি বলো তো? আরে শরবতে যদি ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তখন? আরে তাই বলে শরাব আনতে বললে কেন? ওতেও তো ঘুমের ওষুধ মিশিয়ে দিতে পারে। আর তাছাড়া শরাবে তো আলাদা করে ঘুমের ওষুধ মেশানোর দরকারটা হয় না। ওটা খেলে এমনিতেই নেশা চড়ে যাবে। কি করো? তাই তো আনতে বলেছি। শোনো, আমরা শরাব নেব, কিন্তু খাবো না, ওই বুড়োকে খাওয়াবো। তারপর বুড়ো যখন নেশায় চুর হয়ে যাবে তখন ওর পেট থেকে কথা আদায় করে নেব। ও এই ব্যাপার। কিন্তু হাতের শরাবটা চালান করবো কোথায়? আরে সামনে এত খানা রাখা আছে, এত বাহারি সব পাত্রে, আর তুমি শরাব চালান করার জায়গা খুঁজছো? কথা শেষ হতে পারে না, বৃদ্ধ শরাব নিয়ে ঢোকে। বৃদ্ধ বোধহয় মধুমিতা ও নূরের কথার অংশবিশেষ শুনে ফেলে। ঘরে ঢুকেই সে বলে, শরাব আনবো, আর শরাব পান করার পাত্র আনবো না? উপযুক্ত পাত্র ছাড়া শরাবের নেশা ওঠে নাকি? হ্যাঁ, এই দেখো, এই 3 রকমের শরাব এনেছি আমি, আর এদের খাওয়ার জন্য 3 জোড়া আলাদা আলাদা পাত্র। কোনটা খাবে শুধু বলো। পাত্র জোড়ায় জোড়ায় কেন চাচা? কেন, তুমি খাও না বুঝি? তেমন একটা পছন্দ করি না, তবে আজ এই মেহফিলে না খেলে মেহফিলের বেজ্জত করা হবে। আজ খাবো। সেটা ভেবেই তো জোড়ায় জোড়ায় এনেছি। কিন্তু তুমি খাবে না? আমি 2 বার হজ করে এসেছি। শরাব খাওয়া আমার কাছে গুনাহ। আজ 13 বছর হলো আমি ওসব ছুঁই না। বৃদ্ধের কথা শুনে হতাশ হয় আলী নূর ও মধুমিতা। একবার দৃষ্টি বিনিময় করে মধুমিতা বলে, কিন্তু চাচা, তুমি না খেলে তাহলে বরং থাক, ও সব সরিয়ে রাখো। আরে না না, তা কেন? তোমরা খাও, আমি নিজে হাতে ঢেলে দিচ্ছি। বৃদ্ধ শরাব ঢালতে যেতেই মধুমিতা তার হাত চেপে ধরে। তার কানের খুব কাছে মুখ এনে নাগিনীর মতো হিস হিসিয়ে সম্মোহনী স্বরে বলে, আমার জন্য না চাচা? মধুমিতার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করে বৃদ্ধ। কেঁপে ওঠে সে। মায়াবী আবেদনে বিচ্যুত হয় তার মন। গোলাপের পাপড়ির মতো মধুমিতার সিক্ত স্পন্দিত 2 ঠোঁটের দিকে চেয়ে নির্বাক হয়ে যায় সে। মধুমিতার দেহের কামনার আগুনের দাপ লাগে বৃদ্ধের শুষ্ক হৃদয়। হঠাৎ খুব তৃষ্ণার্ত মনে হয় নিজেকে। মুহূর্তে শরাবের গোটা বোতলটা এক নিঃশেষে শেষ করে দেয় বৃদ্ধ। শরাবের নেশায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় বৃদ্ধ। রীতিমতো প্রলাপ বকতে শুরু করে সে। এই যে বাগান, এই বাগান আমরা 3 পুরুষ ধরে বুক দিয়ে আগলে রেখেছি। আমি 2 বার হজে গিয়েছি জানো। 2 বারই 2টো ইবলিশ বেটার হাতে দিয়ে গেছি এই বাগান। বেটারা আমার সঙ্গে বেইমানি করেছে। আমার এই বাগান তছনছ করে দিয়েছে। আবার আমি এই বাগান তিলে তিলে সাজিয়ে নিয়েছি, আর আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, ওই বেটা ইবলিশদের তুমি রেয়াত করো না, ওদের গুনাহ তুমি মাফ করো না। গুনাহ, হায় আল্লাহ, এ কি গুনাহ করলাম আমি? আমি শরাব খেলাম। আল্লাহ,
বৃদ্ধের চিৎকারে চমকে ওঠে করিম। করিম পেশায় চোর। বাগানের পুকুরের মাছ চুরি করতে ঢুকেছিল সে। এমনটা সে প্রায় করে। এই পুকুরের মাছের বা বাগানের ফলের ভালো দাম মেলে বাজারে। করিম তাই সুযোগ পেলেই ঢুকে পড়ে বাগানে, এটা সেটা নিয়ে পালিয়ে যায়। এর জন্য ধরাও পড়েছে সে বহুবার, শাস্তিও হয়েছে। খোদ খলিফা বিচারে তার শাস্তির নিদান দিয়েছেন। তবুও এই বাগানের মায়া সে ছাড়তে পারেনি। সেদিনও সে বিকেল থেকেই ওঁত পেতেছিল। হঠাৎ নূর এবং মধুমিতাকে দেখে কৌতূহল হয় তার। তারপর যখন দেখে যে বৃদ্ধ তাদের ডেকে নিয়ে যায়, তখন আর সে বাগানে না ঢুকে থাকতে পারে না। হাভেলি পর্যন্ত পিছু পিছু যায় সে। কিন্তু তখনই তার অন্তরাত্মা জেগে ওঠে, তাকে তার কর্তব্য স্মরণ করিয়ে দেয়। করিম দ্রুত ফিরে যায় পুকুর পাড়ে। কোমরে পেঁচানো জালটা ফেলে নধর নধর কটা মাছও ধরে। কিন্তু দ্বিতীয়বার জাল ফেলতে যেতেই ঘটে বিপর্যয়। আকাশ বাতাস কাঁপানো চিৎকারে দাঁত কপাটি লেগে মাটিতে পড়ে যায় সে। জালটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় তার দেহে। কোনো রকমে নিজেকে জালমুক্ত করে সে। পাশে ঝুড়িতে রাখা প্রথমবারের ধরা কটা মাছ নিয়েই সে ছোটে বাগানের ফটকের দিকে। আর তখনই ধাক্কা খায় কিছুর সঙ্গে। মাটিতে ছিটকে পড়ে করিম। চেয়ে দেখে স্বয়ং খলিফা হারুন আল রশিদ দাঁড়িয়ে আছেন সামনে। তার এক পাশে উজির জাফর, অন্য পাশে দেহরক্ষী মসরুর। খলিফা তার দেহরক্ষীকে বলেন, তোল বেটাকে, তোল। দেহরক্ষী মসরুর এগিয়ে আসে। করিমের যেন মনে হয় অন্ধকারে একটা পাহাড় এগিয়ে আসছে তার দিকে। মসরুর করিমের ঘাড় ধরে এক ঝটকায় দাঁড় করায় তাকে। যন্ত্রণায় মৃদু আর্তনাদ করে ওঠে করিম। খলিফা হারুন আল রশিদ সন্দেহের চোখে করিমকে দেখে বলেন, তুই সেই চোর না? কি নাম যেন? আগে আগে করিম হুজুর। হ্যাঁ হ্যাঁ, করিম করিম। তা এখানে কি করছিস? আগে আগে হুজুর, এই একটু একটু হাওয়া খেতে এসেছিলাম। করিমের কথায় ধমকে ওঠে উজির জাফর। বেয়াদব, মিথ্যে বলছিস। হাতে চুরির মাছ আর বলছিস কিনা হাওয়া খেতে এসেছিস? আগে হুজুর, বুঝতেই যখন পারছেন তাহলে জিজ্ঞেস করছেন কেন? এক থাপ্পড়ে গালের দাঁত কটা হাতে ধরিয়ে দেব। জিজ্ঞেস করছি কেন? কৈফিয়ত চাইছিস? চাইনি বলেই তো বেঁচে আছি এখনো। সত্যি সত্যি যদি কৈফিয়ত চাইতাম তাহলে কি আমায় রিয়াদ করতেন হুজুর? এতক্ষণে কতল করে দিতেন। তবে রে বেটা। দাঁড়াও দাঁড়াও জাফর, দাঁড়াও, আমি দেখছি তো। হ্যাঁ রে করিম মিয়া, সাহস তো দেখছি কম নয়। তুই আমার বাগানে মানে মানে খলিফা হারুন আল রশিদের বাগানে চুরি করতে এসেছিস। আমার পুকুরের মাছ নিয়ে আমারই সামনে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, আসলে আমি তো চুরি করতে ঢুকিনি হুজুর। আচ্ছা, তাহলে তাহলে পুরোটা বলি আপনাকে। আপনি তো জানেন, আপনি বকে দেওয়ার পর আমি চুরি ছেড়ে দিয়েছি। এখন আমি মাছের ব্যবসা করি বাজারে। তো বিকেলবেলায় ব্যবসা সেরে ফিরছিলাম, হঠাৎ এই বাগানের দিকে চোখ পড়ল। আপনিই বলুন হুজুর, এত সুন্দর বাগান আপনার, এই বাগানের দিকে চোখ পড়া কি পাপ? একদম নয়, তুমি বলে যাও মিয়া। তো এই সুন্দর বাগানে চোখ পড়তেই দেখি আরো সুন্দর দুটো ছেলে মেয়ে। কে? ছেলে মেয়ে? হ্যাঁ হুজুর, একদম দেবদূতের মতো সুন্দর। এই বাগানের ওই ফোয়ারার ধারে বসে আছে। বলো কি করিম মিয়া? সেটাই তো হুজুর, আমি তো কোনোদিন জান্নাতের হরিপড়ি দেখিনি। আমি ভাবলাম বোধহয় ওরা হরিপড়িই হবে। আমি আমি ফাটকের আড়ালে দাঁড়িয়ে ওদের দেখছিলাম। কিন্তু তাহলে ঢুকলে কখন? ওই তো যখন দেখলাম আপনার মালি ওই বুড়ো ইব্রাহিম এসে ওদের ডেকে নিয়ে গেল।
তখন তখন ওদের উপর নজর রাখতে রাখতে আমিও ঢুকে পড়লাম এই বাগানে। তারপর ওরা তো আপনার ওই পুরো মালি ইব্রাহিমের পিছন পিছন হাভেলিতে ঢুকে গেল। আমি হাভেলি পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি ভাবলাম, এত সুন্দর হুড়িপড়ি এখানে কি করছে? তখনই মনে পড়ল, এই বাগান, এই হাভেলি যা আপনার হুজুর। আপনি আপনি মহান খলিফা হারুন আল রশিদ। হুড়িপড়িরা আপনার বন্ধু হবে না তো কি আমাদের মতন পোড়া কপালীদের কপালে জুটবে? আমি হলফ করে বলতে পারি ও মিথ্যে কথা বলছে। ওর হাতে ওই মাছগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। তবে রে বেটা, না না হুজুর, আল্লাহর কসম, আমি সত্যি বলছি। মাছগুলো তো ওই যাওয়ার পথে খালি হাতে যাব তাই ধরে নিয়ে যাচ্ছিলাম। আবার মিথ্যে বলছে। না হুজুর। দাঁড়াও দাঁড়াও জাফর, ওকে কোনো কিছু করবার আগে আমাদের সরেজমিনে একবার দেখে নেওয়া উচিত। তাহলে চলুন হুজুর, একবার দেখে আসি, তারপরেই না হয় এই বেটাকে জাহান্নাম স্মরণ করিয়ে দেব। সেটাই ভালো। মসরুর। জি হুজুর। ওর পোশাকটা খুলে আমায় দে, আর হ্যাঁ, মাছগুলো দিস। জি হুজুর। হুজুর হুজুর, রহেম করুন হুজুর। চুপ! খলিফা কিন্তু পোশাক চেয়েছেন, তোকে মারতে বারণ করেননি। গলা দিয়ে যদি আর একটা শব্দ বেরোয় তাহলে গলা টিপে খুন করে ফেলবো। দেহরক্ষী মসরুরের হুমকি শুনে চুপ করে যায় চোর করিম। উজির জাফর বলে, মসরুর ওর পোশাক খুলুক হুজুর, আমরা বরং সেই ফাঁকে দেখে আসি হাভেলিটা। না জাফর, আগে ওর পোশাকগুলো আমার চাই। ওটাই হবে আমার ছদ্মবেশ। এই বেশে গেলে ইব্রাহিম চিনে ফেলতে পারে। খলিফা হারুন আল রশিদ চোর করিমের ভেগ ধরে হাভেলির দরজায় কড়া নাড়েন, কিন্তু দরজা খোলে না প্রথমে। বেশ কয়েকবার কড়া নাড়ার পর বৃদ্ধ ইব্রাহিম দরজা খুলে দাঁড়ায়। মুখে এক রাশ বিরক্তি। নেশায় তখনও তার অবস্থা টলমল। সারা শরীর দিয়ে শরাবের উগ্র গন্ধ বেরোচ্ছে। বৃদ্ধ ইব্রাহিম খলিফা হারুন আল রশিদকে চিনতে পারে না। সে প্রশ্ন করে, কে রে বেটা বেয়াদব, এই রাত দুপুরে জ্বালাতে এসেছিস? ঘুমটুম তোর ঘুমটুম নেই নাকি চোখে? হ্যাঁ, যা যা ঘুমোতে যা। যা। তাড়িয়ে দিচ্ছ মালিক? এই দেখো না কত ভালো ভালো মাছ নিয়ে এসেছি তোমার জন্যে। শুনলাম যে তোমার ঘরে নাকি মেহমান এসেছে। এই মাছ ভেজে দাও, দেখবে মেহমানের একবারে দিল খুশ হয়ে যাবে। বৃদ্ধ ঝুঁকে পড়ে মাছের ঝুড়ির ওপর। একটা একটা করে মাছ পরীক্ষা করে বলে, মাছগুলো তাজা, কিন্তু কেমন যেন চেনা চেনা লাগছে। লাগবেই তো হুজুর, মাছগুলো যে আপনারই পুকুরের। কি? তোর সাহস তো কম নয়, আমারই পুকুরের মাছ আমাকে বিক্রি করতে এসেছিস? হ্যাঁ, বিক্রি কোথায় করছি হুজুর, আপনারই সেবায় হাজির করছি তো। বটে, তাহলে ভিতরে আয়, মাছগুলো কেটে কুটে ধুয়ে ভেজে দিয়ে যা। বৃদ্ধ ইব্রাহিম ভেগধারী খলিফাকে রসোইখানায় নিয়ে যায়। চুলা, মশলা, বাসনপত্র সব দেখিয়ে দিয়ে বলে, শোন, মেহমান এসেছে, আমি ওদের কাছে যাচ্ছি, তুই মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আয়, বুঝলি? আর শোন, বেশ কড়া করে ভাজবি, হ্যাঁ, খেতে ভালো লাগবে। ইব্রাহিম চলে যেতেই রসোই ঘরের জানলা দিয়ে উকি মারে উজির জাফর। খলিফাকে মাছ কাটতে দেখে বিস্মিত হয় সে খলিফাকে জানলা দিয়ে ডাকে, হুজুর হুজুর। উজিরের গলা শুনে খলিফা জানলার পাশে ছুটে যান। কি করছো কি জাফর? ওরা টের পেয়ে যাবে যে। কিন্তু হুজুর, আপনি মাছ কাটছেন? শুধু কাটছি না, ওগুলো ভাজবো আমি। আমাকে দয়া করে দরজাটা খুলে দিন হুজুর, আমি কেটে কুটে ভেজে দিচ্ছি। না না জাফর, না। ওরা জানতে পারলে সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাবে। আমায় জানতে হবে এই মেহমান আসলে কে। যদি ওর রিশতেদার হয়
তাহলে আমি নয় মাফ করে দেব, কিন্তু যদি অন্য কেউ হয় আর আমার অনুপস্থিতিতে ও আমার হাভেলি ভাড়া দিচ্ছে বুঝতে পারি, তাহলে ওর আর আজকে রক্ষে নেই। তুমি যাও, যাও। খলিফা মাছগুলো ভেজে নিয়ে উপস্থিত হন জলসাঘরে। এই প্রথম তিনি দুই মেহমানকে দেখেন। চোর করিম কিছু মিথ্যে বলেনি। রূপে কেউ কারোর থেকে কম নয়। এমন রূপবান জুটি সচরাচর দেখা যায় না। দুজনকে দেখেই মনে হয় সম্ভ্রান্ত ঘরের সন্তান। ভেগধারী খলিফাকে মাছ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে আবার হুকুম চালায় বৃদ্ধ ইব্রাহিম। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? দে দে মাছগুলো মেহমানকে দে। এই যে হুজুর, এই নিন কড়া করে ভাজা মাছ। খলিফা দ্রুত ভাজা মাছের রেকাবিটা নামিয়ে রাখেন আলী নূরের সামনে। মাছগুলো দেখে মধুমিতাও এগিয়ে আসে। খলিফা বলে চলেন, এমন সুস্বাদু মাছ সারা দুনিয়ায় নেই হুজুর। এই বাগানের মধ্যে যে পুকুরটা আছে তার মাছ এইগুলো, একটু চেখে দেখুন। এক টুকরো মাছ মুখে দিয়ে খুশি হয় নূর। মধুমিতাকে ডেকে বলে, দেখো মধুমিতা, কি ভালো খেতে মাছগুলো। হ্যাঁ, এমন মাছ কিন্তু আমি আর আগে কখনো খাইনি। এই নাও, খেয়ে দেখো একটা। মধুমিতাও এক টুকরো মাছ তুলে মুখে দিতেই বুঝতে পারে মাছগুলো সত্যি স্বাদে অনবদ্য। দুজনে মাছ খাওয়া শেষ করে। আলী নূর ভেগধারী খলিফাকে বলে, ভালো ভেজেছো মাছগুলো। হ্যাঁ, এই নাও, এই নাও তোমার বকশিশ। মকমালের জোব্বার জেব থেকে 2 দিনার বের করে আলী নূর আর ছুঁড়ে দেয় ভেগধারী খলিফার দিকে। খলিফা সেটা লুফে মাথায় ঠেকান আর চোখে দেখেন বৃদ্ধ মালি ইব্রাহিম গালিচার ওপরে শুয়ে বেঘরে ঘুমোচ্ছে। এই ফাঁকে নূর ও মধুমিতার সঙ্গে আলাপ জমাতে চেষ্টা করেন খলিফা। মালিকের দরাজ মন, আল্লাহ আপনার ভালো করুন। বলছি, মালিক কি বাগদাদেই থাকেন? কোনোদিন তো দেখিনি। আমরা মুসাফির, আমাদের কোনো দেশ নেই, কোনো ঠিকানাও নেই। যেখানে মন চায় সেখানেই ঘুরে বেড়াই। তোফা জিন্দগি তো আপনাদের মালিক। হ্যাঁ, তা কোথায় কোথায় গেছেন? সে বহু দেশ ঘুরেছি, জন্ম থেকেই তো ঘুরে বেড়াচ্ছি। আর আপনার বেগম? নূর এক পলক তাকায় মধুমিতার দিকে। মধুমিতা বোঝে নূর একটু অস্বস্তিতে পড়েছে। সে ভেগধারী খলিফাকে বলে, আমাদের কথা বাদ দাও ভাই। তোমার জীবনটাও কি খারাপ কিছু? আমাদের থেকে ঢের ভালো। আমার জীবন আর বলবেন না মালকিন। রোজ সেই একই জায়গা, একই মানুষ। দেখতে দেখতে চোখে একবারে ছানি পড়ে গেল। তবু মাথার উপর ছাদটা তো আছে। এক কথা দু কথায় মধুমিতার সঙ্গে গল্প জোরে ভেগধারী খলিফা হারুন আল রশিদ। এক সময় খলিফা হারুন আল রশিদের সঙ্গে অনেকটাই সহজ হয়ে যায় মধুমিতা। আলী নূরও প্রথমটায় বিরক্ত হলেও ধীরে ধীরে সেও মজা পেতে থাকে। এই কথা সে কথা ঘুরে আসল কথায় আসেন খলিফা হারুন আল রশিদ। তিনি নূরকে বলেন, কিন্তু বিশ্বাস হয় না মালিক যে আপনি মুসাফির। মনে হয় নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত ঘরের সন্তান। আচ্ছা, কেন আমায় তেমন দেখতে লাগে বুঝি? না, দেখতে নয় মালিক, আপনার বকশিশ দেওয়ার কায়দায়। আমির উমরাহ ঘরের সন্তানরাই ওভাবে বকশিশ দিতে শেখে। আব্বা, চাচা, নানাদের দেখে। খলিফার কথায় থমকে যায় নূর। চোখ মুখ শুকিয়ে যায় তার। এক দৃষ্টে কিছুক্ষণ খলিফার চোখের দিকে তাকিয়ে থাকে। বুঝতে চেষ্টা করে এই জেলে রূপী লোকটা আসলে কে। তারপর হঠাৎ খুব ব্যস্ততা দেখিয়ে উঠে দাঁড়িয়ে বলে, চলো মধুমিতা, অনেক রাত হলো, একটু বিশ্রাম নেওয়া যাক।
নূরের কথায় মধুমিতাও উঠে পড়ে। নূর ঘুরতেই ভেকধারী খালিফা বলেন, আপনারা নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে পড়ে আছেন মালিক, বুঝতে পারছি। চমকে ওঠে দুজনে। দারুণ ভয় ফিরে তাকায় খালিফার দিকে। নূর কম্পিত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি গুপ্তচর? ভয় পাবেন না, ভয় পাবেন না মালিক, আমি গুপ্তচর নই। আমাকে বিশ্বাস করতে পারেন আপনি। তুমি কি করে বুঝলে যে আমরা বিপদের মধ্যে আছি? পরিচয় গোপন করছেন, পরিচয় দিতে ভয় পাচ্ছেন, ভয় আপনাদের চোখে মুখে ঝরে পড়ছে। আর একটা বিপদের কথা জানাই আপনাদের, এই দেশের শাসক খলিফা হারুন আল রশিদ। খলিফা হারুন আল রশিদ? এসব মহান খলিফা হারুন আল রশিদের? হ্যাঁ মালকিন, এই বাগান, এই হাভেলি, এই যে পোশাক আপনারা পরে আছেন, এই যে এত খানা পিনা ছড়িয়ে চারদিকে, এ সব কিছু তার। তাহলে এই বুড়োটা যে বলছিল এসব তার, 3 পুরুষ ধরে নাকি এসব তারা আগলে রেখেছে? ভুল কিছু বলেনি মালকিন, ওরা 3 পুরুষ ধরে খলিফা হারুন আল রশিদের এই বাগানে মালির কাজ করে চলেছে। এই হাভেলি খলিফা হারুন আল রশিদের প্রমোদ ভবন। প্রতি বছর বিশেষ একটা সময়ে মাত্র কয়েকটা দিনের জন্য এখানে তিনি আসেন। এই জলসাঘরে তখন প্রতি সন্ধ্যায় মজলিস বসে। দুনিয়ার বিখ্যাত গাইয়ে বাজিয়েদের কেরামতিতে জমে ওঠে মেহফিল। বাগদাদে থেকে খলিফা হারুন আল রশিদের সঙ্গে বেঈমানি করে পার পায়নি কেউ। সুতরাং বিপদ আপনাদের সেদিকেও আছে। কি বেঈমানি করেছি আমরা? তার অনুমতি ছাড়া এই হাভেলিতে এসে উঠেছেন, তার পোশাক পরেছেন, তার খানা পিনা শরাব খেয়ে মস্তি করছেন। স্নায়ুর যুদ্ধে হেরে যায় মধুমিতা ও আলী নূর। জেলেরূপী খালিফাকে তারা সব খুলে বলে। শুরু করে বসরুর সুলতান মোহাম্মদ ইবিন সুলেমান আল জিনির জন্য মধুমিতাকে উজির আল ফাদলের নিজের বাড়িতে তোলা থেকে। সব শুনে ভেকধারী খালিফা বলেন, আমি আপনাদের রক্ষা করতে পারি, কিন্তু আপনাদের ফিরে যেতে হবে বসরতে। ফিরে যাব? হ্যাঁ, আমি একটা খত লিখে দেব। সেই খত নিয়ে আপনাদের বসরতে ফিরে যেতে হবে। দাঁড়াতে হবে সুলতান মোহাম্মদ ইবন সুলেমান আল জিনির সামনে। তাকে সেই খতটা দিতে হবে, তাহলেই আপনাদের সব বিপদ কেটে যাবে। কে আমার জেলে সুলতান এলেন রে? উনি চিঠি লিখে দেবেন আর সেই ভরসায় আমরা মোহাম্মদ ইবান সুলেমান আল জিনির সামনে গিয়ে দাঁড়াবো। সুলতান পর্যন্ত আমাদের হেঁটে চলে যেতে হবে না। তার আগেই ওই উজির মইনি আমাদের কাতাল করে আমাদের লাশ উপহার দেবে ওই সুলতানের পায়ে। দেবে না, দেবে না। উজির মাইন আপনাদের ছোঁয়ারও সাহস পাবে না। একটা প্রশ্ন করব? অবশ্যই মালকিন। আপনি কে? আমাকে যা দেখছেন আমি তাই। আরও যদি জানতে চান তাহলে সেটা আপনাদের সুলতান মোহাম্মদ ইবন সুলেমান আল জিনি বলে দেবেন। কিন্তু আপনার মতো একজন জেলের ভরসায় কি এত বড় ঝুঁকি নেওয়া যায়? না নিয়েও তো উপায় নেই আপনাদের। এখানে থেকেও রেহাই পাবেন না। বিনা অনুমতিতে মহান খলিফার সম্পত্তি ভোগ করে যে অপরাধ করেছেন তার শাস্তি কি হতে পারে ভাবতে পারছেন? ভাববেন না যে তিনি আপনাদের কীর্তি জানতে পারেননি এখনো। তিনি সব জানেন। সুতরাং তিনি আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আপনাদের ফিরে যাওয়াই শ্রেয়। ঠিক আছে, আমরা অন্য কোথাও চলে যাব, অন্য কোনো দেশে। পৃথিবীতে এত দেশ আছে, কোথাও কি ঠাঁই জুটবে না? কতদিন আর ঠাঁই নাড়া হয়ে থাকবেন মালিক? তার চেয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আমার কথা শুনুন। খলিফা হারুন আল রশিদের কথায় শেষ পর্যন্ত রাজি হয় আলী নূর ও মধুমিতা। রাত ভোর হওয়ার আগেই খলিফা নিজে হাতে একটা খত লিখে আলী নূরের হাতে দেয়।
তাদের জন্য বিশেষ জাহাজের ব্যবস্থা করা হয়। তাদের অজান্তেই কাবুতর পাঠিয়ে তাদের আগমনের আগাম খবর দেওয়া হয় সুলতান মোহাম্মদ ইবেন সুলেমান আল চিনিকে। তারপর আর কি হুজুর, বাগদাদেও ভোর হলো, আর এখানেও ভোর হলো। সে কি ভোর হয়ে গেছে? কিন্তু গল্প তো শেষ হলো না। আলী নূর আর মধুমিতা যখন চিঠি নিয়ে গেল সুলতান মোহাম্মদ ইবন সুলেমান আল জিনির কাছে, তখন কি হলো? কি লেখা ছিল ওই চিঠিতে? তার আগে ওদের বস্ত্রতে ফিরতে দিন, সবে তো ভোর হয়েছে, জাহাজ এখনো দাঁড়িয়ে বন্দরে। তার মানে ওরা কি ফেরে না বস্ত্র হতে? ওরা কি অন্য কোথাও পালিয়ে যায়? সে তো আর আজ রাতের আগে বলার হুকুম নেই হুজুর। কাহানির দৌলতে আরো এক রাত বেঁচে গেল বেগম শেহরাজাদ। আর আবার আমাদের সুযোগ হলো আপনাদের জন্য 10ম পর্ব নিয়ে আসা। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ সাঁজবাতি দাস, মঈন উৎপল সরকার, মধুমিতা সঙ্গীতা গাঙ্গুলি, আলী নূর আলাপন মুখার্জি, বন্ধু অভিক ঘোষাল, ইব্রাহিম অর্ঘ্যমাল্য মাইতি, করিম অর্কদীপ বিশ্বাস, জাফর রামস্বরূপ গাঙ্গুলি, খলিফা সুদীপ্ত ঘোষ, মশরুর দিব্যেন্দু কুণ্ডু। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।